Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, gib du jetzt eine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার যে যুদ্ধ পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। এই 4 বছরে পৃথিবী দেখলো এমন এক ধ্বংস যা তার আগে কেউ কল্পনাও করেনি। কোটি কোটি মানুষ মারা গেল, পুরো প্রজন্ম হারিয়ে গেল যুদ্ধের আগুনে। শহরের পর শহর পরিণত হলো ধ্বংসস্তূপে। যুদ্ধ শেষে বিশ্বের প্রভাবশালী দেশগুলো একটা সমঝোতায় এলো। সিদ্ধান্ত হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করতে হবে যেটা দেশগুলোর মধ্যে বিবাদ মেটাবে, যুদ্ধ আটকাবে। গড়ে উঠল লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনসকেই বলা হয় আজকের জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের পূর্বসূরি। কিন্তু এখানে ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস লুকিয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির মুহূর্তে পরবর্তী মহাযুদ্ধের বীজ বপন হয়ে গিয়েছিল। মাত্র 2 দশকের মধ্যে সেই বীজ থেকে জন্ম নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। এই 6 বছরে পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি কোণের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের আগুনে পুড়েছে। প্রাণ হারিয়েছিলেন 7 থেকে 8 কোটি মানুষ। মানব ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু কেন হয়েছিল এই যুদ্ধ? কোন সেই কারণগুলো যেগুলো একের পর এক জমে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল? এর মূলে কি ছিল? মূলে ছিল বিভিন্ন দেশ ও জাতির মধ্যে রাজনৈতিক আর অর্থনৈতিক দ্বন্দ্ব। কিন্তু সেটা শুরু কোথায়? চলুন একটু পেছনে যাই। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেছে। এবার বিজয়ী দেশগুলো ঠিক করবে পরাজিত জার্মানির কি হবে, যার কারণে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি হলো ভার্সাই চুক্তি। এই চুক্তি ছিল জার্মানির জন্য এক চরম অপমান। চুক্তি অনুযায়ী জার্মানির বিশাল ভূখণ্ড কেড়ে নেওয়া হলো। আলসের লোরেন ফিরিয়ে দেওয়া হলো ফ্রান্সকে। পশ্চিমে প্রাশিয়া যুক্ত হলো পোল্যান্ডের সাথে। রাইনল্যান্ডে সামরিক উপস্থিতি নিষিদ্ধ করা হলো। সামরিক বাহিনী প্রায় ধ্বংস করে দেওয়া হলো। সেনা সংখ্যা সীমিত করা হলো মাত্র 1 লক্ষে। নৌবাহিনী ও বিমান বাহিনী প্রায় বিলুপ্ত। আর সবচাইতে বড় আঘাত, যুদ্ধের সমস্ত দায় চাপানো হয় জার্মানির কাঁধে। আর সেই দায়ের বিনিময়ে দিতে হবে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ, 132 বিলিয়ন গোল্ড মার্ক। এই ক্ষতিপূরণ এতটাই বিশাল ছিল যে জার্মানি সেটা শেষ পর্যন্ত পরিশোধ করেছিল 2010 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পুরো 92 বছর পর। যার কারণে জার্মানির সাধারণ মানুষের মধ্যে তৈরি হলো তীব্র ক্ষোভ আর অসন্তোষ। অর্থনীতি ভেঙে পড়ল, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছলো যে 1 বস্তা টাকা দিয়ে 1 বস্তা আটা কেনা যেত না। একটা পুরো জাতি হয়ে গেল লাঞ্ছিত, ক্ষুধার্ত আর ভয়ঙ্কর রকম রাগান্বিত। এই রাগান্বিত মানুষগুলো খুঁজছিল একজন নেতা। ঠিক এই পরিস্থিতিতে মঞ্চে এলেন অ্যাডলফ হিটলার। 1889 সালে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি একসময় চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। ভিয়েনার কলা বিদ্যালয়ে 2 বার প্রত্যাখ্যান হয়েছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবেও লড়েছিলেন। কিন্তু জার্মানির পরাজয়ে তার মনে জমেছিল তীব্র অপমানবোধ। আর সেই অপমানকে তিনি পরিণত করেছিলেন রাজনৈতিক শক্তিতে। তার নাৎসি পার্টি জার্মানির ক্ষুব্ধ বিপর্যস্ত মানুষদের কাছে একটাই প্রতিশ্রুতি দিল, জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনবো, ভার্সাই চুক্তির অপমান মুছে দেব। মানুষ সেটাই শুনতে চেয়েছিল। 1933 সালে নাৎসি পার্টি নির্বাচনে জিতে ক্ষমতায় এলো। ক্ষমতায় এসেই হিটলার দ্রুত গণতন্ত্র ধ্বংস করেন, বিরোধী দলগুলো নিষিদ্ধ করেন, সংসদকেও অকার্যকর করলেন, নিজেকে ঘোষণা করলেন ফুয়েরার বা সর্বোচ্চ নেতা। এরপর শুরু হলো সামরিক শক্তি বৃদ্ধি, রাইনল্যান্ড পুনরুদ্ধার, অস্ট্রেলিয়া দখল, চেকোস্লোভাকিয়ার সুডেনল্যান্ড দখল। একের পর এক পদক্ষেপ। ব্রিটেন ও ফ্রান্স তখন যুদ্ধ এড়াতে চাইছিল। তারা তুষ্টিকরণ নীতি অনুসরণ করেছিল। ভাবছিল হিটলারকে কিছুটা দিলে হয়তো সে থামবে, কিন্তু হিটলার থামলেন না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরোটা হয়েছিল একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে। কেউ জোর করেনি, মানুষ নিজে বেছে নিয়েছিল। 1939 সালের 1 সেপ্টেম্বর ভোরের আলো ফোটেনি তখনও। জার্মান বোমারু বিমানগুলো পোল্যান্ডের আকাশে উঠতে শুরু করলো। সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ল জার্মান ট্যাঙ্ক বহর। আনুষ্ঠানিকভাবে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পোল্যান্ডের মিত্র হিসেবে ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। পৃথিবী ভাগ হয়ে গেল 2 শিবিরে। একদিকে জার্মানি, ইতালি আর জাপান, এরা পরিচিত হলো অক্ষশক্তি নামে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র, এরা মিত্র শক্তি। 2টি জোট, 2টি শিবির আর মাঝখানে গোটা পৃথিবী। যুদ্ধের শুরুতে জার্মানি এমন এক কৌশল ব্যবহার করলো যা পুরো পৃথিবীকে চমকে দিল। ট্যাঙ্ক, বিমান আর পদাতিক বাহিনীর একসাথে এত দ্রুত আক্রমণ যে বুঝে ওঠার আগেই ঘেরা হয়ে যায়। পোল্যান্ডের পর একের পর এক দেশ পড়তে লাগলো, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, তারপর ফ্রান্স। মাত্র 46 দিনে ফ্রান্সের পতন। নাৎসি সৈন্যরা আইফেল টাওয়ারের নিচে কুচকাওয়াজ করলো, যা দেখে পুরো ইউরোপ হতভম্ব।
এরপর শুরু হলো ব্রিটেনের ওপর ভয়াবহ বিমান হামলা। ব্যাটল অফ ব্রিটেন। লন্ডনের ওপর রাতের পর রাত বোমা পড়তে লাগলো, কিন্তু ব্রিটেন ভেঙে পড়েনি। প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল জাতিকে অনুপ্রাণিত করে চললেন। রয়্যাল এয়ারফোর্সের তরুণ পাইলটরা আকাশে লড়াই করলেন। শেষ পর্যন্ত জার্মানি ব্রিটেন দখল করতে পারল না। যুদ্ধের আগুনের মাঝেই চলছিল আরেকটি ভয়াবহ অপরাধ। হিটলারের নাৎসি মতাদর্শ ছিল বর্ণবাদের ওপর ভিত্তি করে গড়া। তারা বিশ্বাস করত আর্য জাতি সর্বশ্রেষ্ঠ, আর ইহুদি রোমানিরা প্রতিবন্ধী মানুষ ও অন্যরা হলো নিকৃষ্ট। এই বিষাক্ত মতাদর্শ থেকে জন্ম নিল হলোকাস্ট। সারা ইউরোপ জুড়ে ইহুদিদের গ্রেফতার করা হলো, তাদের পরিবার থেকে আলাদা করা হলো, ঠেলে দেওয়া হলো কনস্ট্যান্ট ক্যাম্পে। হলোকাস্টে নিহত হয়েছিলেন প্রায় 60 লক্ষ ইহুদি। তৎকালীন ইউরোপের মোট ইহুদির জনসংখ্যার প্রায় 2/3। রোমানি, প্রতিবন্ধী এবং রাজনৈতিক বন্দীসহ নিহতের মোট সংখ্যা 1 কোটিরও বেশি। এই গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর মধ্যে একটি। এটি আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা ও বিভেদের রাজনীতি কোথায় পৌঁছাতে পারে। 1941 সালে হিটলার নিলেন এমন এক সিদ্ধান্ত যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। আক্রমণ করলেন সোভিয়েত ইউনিয়নকে। নাম দিলেন অপারেশন বারবারোসা। এটাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় স্থল অভিযান। প্রায় 30 লক্ষ জার্মান সৈনিক সোভিয়েতের সীমান্ত পেরোল। শুরুতে জার্মান বাহিনী দ্রুত এগিয়ে যায়। লেনিনগ্রাদ ঘেরাও করে মস্কোর কাছে পৌঁছে যায় জার্মান ট্যাঙ্ক। কিন্তু তারপর এলো রাশিয়ার তীব্র শীত। -40 ডিগ্রি তাপমাত্রায় জার্মান সৈন্যদের কাছে ছিল না শীতের পোশাক, কারণ হিটলার ভেবেছিল শীত আসার আগেই যুদ্ধ শেষ হবে। বন্দুক জমে গেল, ইঞ্জিল চলল না, সৈনিকরা তুষারপাতে মারা গেল। এরপর এলো স্টালিনগ্রাদের যুদ্ধ, ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী লড়াই। শহরের প্রতিটি ঘর, প্রতিটি সিঁড়ির জন্য লড়াই। কখনো একটি ভবনের মালিকানা দিনে কয়েকবার বদলাতো। স্টালিনগ্রাদের দুই পক্ষ মিলিয়ে মারা গেল প্রায় 20 লক্ষ মানুষ একটা শহরের জন্য। সোভিয়েতের লাল ফৌজের তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত জার্মান বাহিনী পর্যদস্ত হলো। এখান থেকে শুরু হলো হিটলারের পতনের গণগণনা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান যখন একের পর এক দেশ দখল করছে, চীন, ইন্দোচীন, মালয়েশিয়া, আমেরিকা তখনও সরাসরি যুদ্ধে নামেনি। তারপর এলো সেই দিন 1941 সালের 7 ডিসেম্বর, রোববারের ভোরবেলা। হাওয়াইয়ের পার্ল হারবারে আমেরিকার প্রধান নৌঘাঁটিতে জাপান চালালো অতর্কিত হামলা। 353টি জাপানি যুদ্ধবিমান 2 দফায় আক্রমণ করলো। মাত্র 2 ঘন্টায় 8টি যুদ্ধজাহাজ ডুবে গেল। 300টি বিমান নষ্ট হলো। 2403 জন আমেরিকান প্রাণ হারালেন। পরের দিন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সংসদে দাঁড়িয়ে বললেন আমেরিকা সরাসরি মিত্রশক্তির পক্ষে যুদ্ধে নামবে। জাপান হয়তো ভেবেছিল আমেরিকাকে ভয় দেখাবে, কিন্তু আসলে তারা এমন এক শক্তিকে জাগিয়ে দিল যার কারখানাগুলোতে মাসে মাসে শত শত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান তৈরি করতে পারত। তারা শিল্প উৎপাদন ক্ষমতায় পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি উন্নত। 1944 সালের 6 জুন, ডি ডে, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবতরণ অভিযান। মিত্রশক্তি মাসের পর মাস গোপনে এই অভিযানে পরিকল্পনা করেছিল। এমনকি জার্মানদের বিভ্রান্ত করতে ভুয়া সেনা মোতায়েনের নাটকও মঞ্চস্থ করা হয়েছিল। ফ্রান্সের নরমান্ডি উপকূলে মিত্রশক্তির বিশাল বাহিনী একযোগে আঘাত হানল। ওমাহা, উটাহ, গোল্ড, জুনো এবং সোর্ড 5টি সৈকতে একসাথে সেই দিন 1,56,000 মিত্র সৈনিক নরমান্ডিতে অবতরণ করল। সমুদ্রে 5,000-এরও বেশি জাহাজ, আকাশে 11,000-এর বেশি বিমান। নাৎসি বাহিনীকে হঠাতে হঠাতে এগিয়ে গেল মিত্রশক্তি। পশ্চিম থেকে মিত্রশক্তি, পূর্ব থেকে সোভিয়েত বাহিনী। হিটলার 2 দিক থেকে চাপে পড়লেন। মাসের পর মাস যুদ্ধের পর 1945 সালের মার্চে মিত্রশক্তির রাইন নদী পার হলো। এপ্রিলে সোভিয়েত বাহিনী বার্লিনের উপকণ্ঠে পৌঁছে গেল। 1945 সালের এপ্রিল, বার্লিন তখন ধ্বংসের মুখে। চারদিক থেকে সোভিয়েত বাহিনী ঘিরে ফেলেছে। হিটলার তখন আশ্রয় নিয়েছিলেন বার্লিনের ভূগর্ভস্থ বাংকারে, যার নাম ফুয়েরা বাংকার। 18 ফুট কংক্রিটের নিচে মাটির গভীরে। এই বাংকারেই হিটলারের শেষ দিনগুলো কেটেছিল। বাইরের যুদ্ধ এগিয়ে আসছে, কিন্তু ভেতরে হিটলার এখনও মানচিত্রের উপর সেনা চালাচ্ছেন। যে সেনা আর নেই, যে বিভাগগুলো ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। জেনারেলরা সত্য বলতে ভয় পেতেন, কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন। হিটলার ক্ষিপ্ত হয়ে উঠতেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে সোভিয়েত বাহিনী বার্লিনের কেন্দ্রে ঢুকে পড়ে। 28 এপ্রিল হিটলার বিয়ে করেন তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে, বাংকারে একটি ছোট্ট কক্ষে সীমিত আয়োজনে। 19 এপ্রিল হিটলার তার উইল লিখেছিলেন। সমস্ত ব্যর্থতার দায় চাপিয়েছিলেন ইহুদিদের উপর আর বিশ্বাসঘাতক জেনারেলদের উপর। 30 এপ্রিল 1945, বিকেল 3:30, হিটলার এবং ইভা ব্রাউন বাংকারে ব্যক্তিগত কক্ষে চলে গেলেন। কিছুক্ষণ পর গুলির শব্দ। হিটলার নিজের মাথায় গুলি করেছিলেন এবং ইভা ব্রাউন সায়ানাইড খেয়েছিলেন। তাদের মৃতদেহ হিটলারের নির্দেশ অনুযায়ী বাংকারের বাগানের পেট্রোল ঢেলে পোড়ানো হলো।
যাতে সোভিয়েত বাহিনী তাদের মৃতদেহ খুঁজে না পায়। হিটলারের মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 56 বছর। যে মানুষটি একসময় চেয়েছিলেন চিত্রশিল্পী হতে, তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ও গণহত্যার হোতা ছিলেন। হিটলারের মৃত্যুর পর বাঙ্কানেরে যারা ছিলেন তাদের অনেকেই আত্মহত্যা করলেন, অনেকে পালানোর চেষ্টা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি মানব সভ্যতার সবচেয়ে বড় পরীক্ষা। এই যুদ্ধ আমাদের শেখায় ঘৃণা আর বিভেদের রাজনীতি কোথায় নিয়ে যায়, গণতন্ত্র কতটা ভঙ্গুর হতে পারে যদি মানুষ সচেতন না থাকে, একজন ক্যারিসমাটিক নেতার পিছনে অন্ধভাবে চলার পরিণতি কী হতে পারে। আজকের পৃথিবীতেও আমরা দেখি জাতীয়তাবাদ, বর্ণবাদ, ধর্মীয় বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। তাই ইতিহাস জানা শুধু অতীতকে বোঝার জন্য নয়, ভবিষ্যৎকে রক্ষার জন্যও। আর যারা ইতিহাস মনে রাখে না, তারা সেই ভুল আবার করতে বাধ্য। আপনার মতামত কমেন্টে জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা কী শিক্ষা নিয়েছি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন ইতিহাসের গল্প নিয়মিত পেতে যুক্তিজাল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে।